যখন অন এয়ার যাচ্ছে শট, সে ডায়লগ বলতে গিয়ে রেগে হঠাৎ পা দিয়ে এমনি করে ধাক্কা দিয়ে পাশের ছোট সাইড টেবিলটা একদম ধাই করে আমার সামনে ফেলেছে। Auntie, Islam. so this is Dilara Auntie, Dilara Zaman, the legend, and with her it's Juwair Apu, Dilara Auntie Meye. Welcome to News 24. আমাদের সাথে Dilara Auntie and Juwair Apu আমরা এইসব বিশেষণ বলে আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। আমি এমন কিছু করি নাই যে আমাকে এইরকম লিজেন্ড ইত্যাদি মানে নামে ডাকা যায় বা কিছু। কাজ করেছি মনের আনন্দে, আর আমার দর্শকরা আমাকে গ্রহণ করেছে, সেটাই সবচেয়ে বড় পাওয়া আর কি। So this is Dilara Auntie for you, and আমরা একটু আজকে আসলে অনেকদিন পর দেখা হলো না। জুবাইর আপু, তো আসলে তুমি বাইরে থাকো। আমি 19 বছর দেশের বাইরে, 2000-এ বাংলাদেশ ছাড়লাম, তারপরে আর ফিরে আসা হয়নি, এখন ওখানেই সেটেলড। আর প্রতি বছর আসে মাকে দেখতে, আমি বলেছি আমি আর যেতে পারবো না, এত 30 ঘন্টা 32 ঘন্টা জার্নি, তোমরা পারলে মাকে এসে দেখে যেও। আমার আরেকটি মেয়ে, সে কানাডাতে থাকে, তানিরা, তো গতবার এসছে, এবারও পরীক্ষা দিচ্ছে, সেই জন্য আসতে পারছে না। আর জুবাইরা, সে গত বছরও এসেছে, আবার এবারও এসছে। তবে একটা কষ্ট, ছোট ছোট পুচি দুটোকে রেখে আসে তো ওদের জন্য। তারপরে কিন্তু ওরা এত ভালো বলে যে মামা ইউ আর হ্যাপি উইথ ইউর মাদার, উই আর অলসো হ্যাপি। এত সুইট লাগে না তখন, মায়া লাগে। আন্টি, আপনি তো ঘুরে আসলেন মনে হয় কয়েকদিন আগে। না, আমি গত 4 বছর ধরে। আচ্ছা, আমি ছবি দেখলাম কোনগুলো? ও আচ্ছা, তোমরা ট্যুরে গেছিলেন সিঙ্গাপুরে, বালি ছিল, তারপরে ইন্ডিয়াতে গিয়েছিল। ওগুলা এখনো ফেসবুকে দেইনি, ইন্ডিয়ার ছবিগুলি, ওগুলা গিয়ে তারপরে দিব। বালিগুলো শেষ হচ্ছে না, বালিগুলা শেষ হচ্ছে না। আচ্ছা, আমরা একটু গল্পে যাই। দিলারা আন্টির তো ফেসবুক নেই না, ইউটিউবে প্রচুর নাটক আছে, ফিল্মও আছে। দিলারা আন্টি, আমরা শুরু থেকে একটু গল্প যদি আসি, মানে আপনার কেরিয়ার, আর্লি লাইফ, ওগুলো জুবাইর আপু অ্যাড করবে, কিন্তু আপনি একটু বলেন আমাদেরকে, লাইক কখন মনে হলো যে আমি আসলে অ্যাক্টিং করতে চাই? আপনি থিয়েটার দিয়ে শুরু করেছেন। আমাদের সময় তো এত মানে ব্যাপক প্রযুক্তির এত ইয়ে ছিল না। রেডিওতে নাটক শুনতাম, ওই আহারে গলাটা সবাই শুনতে পাচ্ছে। আমি যদি এরকম কখনো নাটক করতে পারি রেডিওতে, আমার গলা সবাই শুনবে, আমার নাম জানবে। তবে আমি মানে ছোটোবেলা থেকে লেখালেখি করি, সেই হিসেবে আমাকে একটা পরিচিতি ছিল। তবে স্কুলে এবং কলেজে ওই বার্ষিক অনুষ্ঠানগুলোতে ছোট ছোট একাঙ্কিকা নাটক হতো, সেইখানে অভিনয় করতো। অভিনয় মোটামুটি ভালোই করতাম, সবাই খুব প্রশংসা করতো। এইভাবেই যখন কলেজ ইউনিভার্সিটিতে চলে আসলাম, তখন ওই মানে এই মেয়েটি ভালো অভিনয় করতে পারে এরকম একটা নাম মোটামুটি সবার মুখে মুখে ছিল দেখেই আমার নাট্যগুরু, যাকে আমি শ্রদ্ধা করি এবং যার কাছে আমি কৃতজ্ঞ ঋণী, নুরুল মোমেন স্যার, তিনি আইন বিভাগের প্রধান ছিলেন। তো উনি ওনার তখনকার সময় নাটক লিখতেন এবং তার অনেকগুলো নাটক খুব ইয়ে হয়েছিল আর কি, জনপ্রিয় হয়েছিল রেডিও এবং ইউনিভার্সিটিতে তিনি করেছেন আর কি। তো তখন পূর্ব পাকিস্তান শিক্ষা সপ্তাহ উপলক্ষে আমি 60, 61, 62 সালের কথা বলছি। তখন এই সারা বাংলাদেশের ওই নাটকের অভিনয়ের কম্পিটিশান হতো। তো ওনার লেখা নাটক উনি ডিরেকশন দিতেন, উনি সব ছেলে মেয়েদেরকে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি সবখান থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে উনি ওনার নাটকটি করাতেন এবং পুরস্কার দেওয়া হতো। সেরকম মানে গান, নাচ, আবৃত্তি, এরকম সব বিষয়। তো ওই সময় আমাদের কলেজে যখন উনি আসলেন, তো আমাদের যিনি সংস্কৃতির বিষয়ে ইয়ে করতেন, দেখাশোনা করতেন, সেই রোকেয়া রহমান কবির, উনি বললেন আমাদের একটি মেয়ে আছে দিলারা, ও ভালো অভিনয় করে, এবং উনি আমাকে ডেকে বললেন যে নাটক করতে হবে। তো আমি বললাম যে আমার আব্বা আম্মা দিবে না, কারণ ছেলে মেয়ে একসঙ্গে নাটক করা এটা পছন্দ করবে না। আমি এমনি কলেজে করি সবার সামনে, সেটা আলাদা।
পরে আমার নুরুল মোমেন স্যার উনি একটা চিঠি লিখলেন আমার আব্বাকে, আমাদের কলেজের প্রিন্সিপাল জেবুন্নেসা আপা তিনি একটা চিঠি লিখলেন, আবার শহীদ শ্রদ্ধেয় মনির চৌধুরী স্যার তিনি চিঠি লিখলেন আমার আব্বাকে। তো এতজন চিঠি লিখেছে, আমার আব্বা তো না এবং সেই নাটক করেই আমি অভিনয় পরপর 2 বছর প্রথম হলাম এবং আমার ভেতরে এই যে নাটক অভিনয়কে ভালোবাসার ভালো লাগার যে বীজ সেটা গ্রথিত হলো এবং মনে হলো যে আমি হয়তো ভালো করব অভিনয় সবাইকে। কিন্তু আত্মীয় স্বজন কি এই নাটক করে ছেলেদের সঙ্গে আবার ছবি বের হয় পত্রিকায়, তখন আজাদ, ইত্তেফাক, সংবাদ 3টা মেজর পত্রিকা ছিল, দৈনিক পত্রিকা। তো অনেকেই বলেছে এই মেয়ের বিয়ে হবে না, এইসব এরকম এরকম অনেক কথাবার্তা শুনতে হয়েছে। আর তখন ছেলে মেয়ে তো একসঙ্গে কাজ করতো না। তো এইভাবে আর কি পথ চলা এবং উত্তরণ। এবং আমার বড় ভাই কামাল, ও আবার পাহারাদার আমাকে, ও কলেজে পরে আমার বসে থাকতো রিহার্সালের সময়, আবার রাত্রেবেলা যখন আসতাম 8টা 9টার দিকে রিহার্সাল শেষ করে সে সাথে করে নিয়ে আসতো। তো এইভাবে আর কি এগিয়ে গেছে একটু একটু করে। তো সেই তখন থেকে লাইক মানে অ্যাক্টিং তো আসলে অনেকে হয়তো শুরু করেছিল আপনার সময়, কিন্তু এখন আসলে তারা কিন্তু অনেকে হয়তো কাজ করে না বা মাঝপথে তো কাজ ছেড়ে দিয়েছে, নাটক বা ফিল্ম ওরকম করে না, কিন্তু আপনার এই সাপোর্টটা কোথা থেকে, ফ্যামিলি থেকে পুরো ফুল সাপোর্ট পাওয়া শুরু করলেন? এই নাটক করতে গিয়ে আমার জীবন সঙ্গী ফখরুজ্জামান চৌধুরী, তার সঙ্গে আমার দেখা সেই 63 সালে, এবং 1 বছরের মাথাতেই 64 সালে আমাদের বিয়ে হয়। এবং আমিও চেয়েছিলাম যে আমি এমন একজনকে পছন্দ করবো বা বেছে নেব যিনি আমার এই সংস্কৃতি চর্চার কোনো বাধা হবে না। আমার লেখালেখি, আমার অভিনয়, তখন তো আর এত টেলিভিশন ছিল না, এসব কিছুই ছিল না, রেডিওতে অন্তত জানতে একটু কাজ করতে পারি। তো এইভাবেই তো তার সঙ্গে আমার বিয়ে হয়। এবং সেটাও মানে অনেক, তখন আমার অন্য একদম এস্টাবলিশড একজন, আর তিনি মাত্র তখন বাংলা একাডেমিতে রিসার্চ ফেলো ফোকলোরের উপর কাজ করেন, মাত্র 250 টাকা স্কলারশিপ পান এইভাবে। তো যেখানে আমার তখনকার দিনে এখন যেমন বিসিএস, তখন সিএসপি অফিসার এরকম একজনের সঙ্গে বিয়ের প্রায় কথাবার্তা চলছে, সেই সময় এরকম একটা সাধারণ মানুষকে বিয়ে করা ন্যাচারালি কেউ মেনে নিতে পারেনি। তারপরে আমার স্বামীর তার নানান গুণ এবং তার প্রতিভা হিসেবে তার সবাই তাকে, আর বিশেষ করে একজন ভালো মানুষ, ভালো হিসাবেই তাকে গ্রহণ করেছে এবং তিনি আমার কোনো বাধা হননি। 64 সালের শেষে টেলিভিশন চালু হলো তখন, এবং এখন যেটা রাজুক ভবন, সেটাতে ছোট্ট এতটুকু একটা ঘরের মধ্যে সেই টেলিভিশন, এবং এইখানে দাঁড়িয়ে অভিনয় করতে গিয়ে যদি আমি 1 হাত সরে যাই তাহলে কিন্তু আউট অফ ক্যামেরা, এবং যে নাটক মানে ঝরঝরা মুখস্থ এরকম, মানে কি যে অবস্থা। আর ডাইরেক্ট টেলিকাস্ট হতো, আমরা যেমন মঞ্চে কাজ করি ডাইরেক্ট সেরকম ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে, এতটুকু ভুল হবার কোনো পথ নেই। তো সেই সব কথাগুলো মনে হলে না মনে হয় যে কি মানে দুঃসহ, সেই সঙ্গে আবার ভীষণ আনন্দের এবং উত্তেজনার দিন গেছে। তো একটাই দুঃখ যে নিজের কাজগুলো নিজে দেখতে পেতাম না। পরের দিন রাস্তায় বেরোলে বা তখন যে বাসাটায় নাটক একটা টেলিভিশন থাকতো ছোট, সমস্ত পাড়ার লোকজন আসতো, এবং অল্প সময়ের জন্য কিন্তু তখন টেলিভিশন সময় নির্ধারণ ছিল সন্ধ্যায় 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। তো দেখা যেত যে যেদিন নাটক হচ্ছে সেই বাসাটায় সব আশেপাশের লোকজন এসে জড়ো হয়েছে, এবং আমার নাটক থাকলে পরের দিন হয়তো বাইরে বেরোলে বা আম্মার ওখানে গেলে বলতেন কালকে নাটক দেখলাম, সবাই তোকে খুব সুন্দর লাগছিল এরকম, আর সবাই রাস্তাও সবাই বলে আপনাকে খুব ভালো লাগছিল। তো এই আনন্দগুলো তখন অন্যরকম একটা পাওয়া আর কি। আমরা তখন আর এখনো গল্প যাব, কিন্তু তার আগে আপনার যে প্রেম বিয়ে সেটাতে অনেক গল্প তো ছিল মনে হচ্ছে, আমরা সেদিকে না অনেক গল্প, এগুলো এখন বলা যাবে না, এখন জুয়ারে একটু ধরাই দিবে, না না এগুলো শুনবই। কিন্তু আমরা এইখানে একটু এই নাটকের গল্প একটু শেষ করি, তারপর আপনারা বিটিভিতে, এরপরে আপনারা বিটিভি অনেক পরে, সেটা পাকিস্তান টেলিভিশন। এবং আমার নাটকের প্রথম
ত্রিধারা যে নাটকটি সেটি তে আমি অভিনয় করি এবং আমার বিপরীতে কাজ করেছেন আহসান আলী সিডনি, উনি সিডনি ভাই, এবং আমি এবং আজমেরি জামান বলে একজন রেশমা খুব ভালো ইয়ে ছিলেন শিল্পী, ওরা আমরা দুজন বোন হয়েছি। আর লিলি চৌধুরী, শহীদ মনি চৌধুরী স্যারের স্ত্রী, তিনি আমাদের মা হয়েছিলেন আর কি। সেটা প্রথম আমার ত্রিধারা নাটকটির নাম। সেই নাটকে আমি অভিনয় করি এবং সেটাই প্রথম আর কি ফুল লেংথ নাটক টেলিভিশনের জন্য আর কি। আর এর আগে থেকে ওই রেডিওতেও ডাইরেক্ট টেলিকাস্ট, মানে গলা একটু ক্র্যাক করলে বা ডায়লগে একটু ভুল হলে কিন্তু মহা মুশকিল, সবই পরীক্ষার ব্যাপার ছিল। এখন যেমন আগে রেকর্ডিং হয়, তারপরে নাটকগুলো মানে শর্ট বারবার কেটে কেটে নেওয়া যায়, অনেক সুবিধা হয়ে গেছে। কিন্তু তখন এইসব মানে মহা যুদ্ধক্ষেত্রের মতো, তীর মারো একদম সঠিক, গুলি চালাও তো সঠিক, এতটুকু মিস হওয়া যাবে না। সেই সব দিনগুলোর কথা মনে হয় যে ওরকম কঠিনভাবে এই পরীক্ষাগুলো দিতে পেরেছি বলেই এত দূর আগাতে পেরেছি। এবং একটা অভ্যাসও হয়ে গেছে যে চর্চা করতে হবে। আমার এখনও যখন নাকি আমি কোনো নাটকের স্ক্রিপ্ট আমাকে দিয়ে যায়, বলি স্ক্রিপ্ট দেবে, কারণ সে চরিত্রটার ভেতরে আমাকে যেতে হবে। আমার আশেপাশে যারা অন্য যে চরিত্র আছে, যাদের সঙ্গে আমার কাজ হবে, তারা কিভাবে সেই কথা ডায়লগগুলো দেবে, সংলাপগুলো আমাকে জানতে হবে। তা না হলে আমি অন দ্য স্পট ওইভাবে করা যায়। অনেক প্রতিভা, আমি মনে করি যে তারা অনেক বেশি প্রতিভাবান, যে এইভাবে চট করে এসে করতে পারে, কিন্তু আমি পুরানো দিনের মানুষ তো অত মাথায় নিতে পারি না। আমাকে অনেক চিন্তা করতে হয়, পড়তে হয়, চরিত্রগুলো নিতে হয়, মাথার কাছে বিছানার মধ্যে স্ক্রিপ্ট থাকে, মানে একটা অগোছালো জীবন। তারপরে মনে হয় যে অনেক বড় শান্তি, কারণ আমি এখন আমার পেশা এবং আমার ভালো লাগার জগৎ, আমার ভালোবাসার জগৎ। আমি বলি ভালো লাগার সঙ্গে সঙ্গে অনেক কষ্টেরও, কারণ এমনও সময় হয়েছে, এমনও দিন গেছে, যেমন আমি শিক্ষকতা করেছি, সেটা যেমন আমার একটা বিরাট দায়িত্ব ছিল যে আমাকে স্কুলে যেতে হবে। এখন আজকে পরীক্ষার খাতা দিতে হবে, আমি স্কুল এখন বাসায় হয়তো আমার বড় মেয়েটা অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে তার বাবা হসপিটালে চলে গেছে, কিন্তু আমাকে স্কুলে যেতে হয়েছে। তেমনি নাটকও প্রচণ্ড মাথা ব্যথা, আমার কষ্ট, বাসায় হয়তো আমার মেয়েটি অসুস্থ বা অন্য কোনো কারণ হয়েছে, কারো মৃত্যু সংবাদ শুনেছি, কিন্তু আমাকে দৌড়ে যেতে হয়েছে। হয়তো বলেছি যে আমার একটা বিপদ হয়েছে বা আমাকে আগে যেতে হবে, একটু আগে কাজ করে আমাকে ছেড়ে দাও, কিন্তু আমার দায়িত্ব আমি অবহেলা করিনি। কারণ আমি জানি যে আমার এতটুকু অবহেলা বা আমি যদি আজকে না যাই তাহলে বিরাট একটা ক্ষতির সম্মুখীন হবে। কোয়ার্টিস্ট যারা আছে, ক্যামেরা, অন্যান্য কলাকুশলী, সবার সময় করা, তো এই দিকটাকে আমি সবসময় প্রাধান্য দিই, যে আমার ব্যক্তিগত সুখ দুঃখ কষ্ট যাই থাকুক না কেন সেটা এক পাশে, কিন্তু আমার এই দায়িত্বের জায়গাটা অন্য পাশে। তো আমি জানি না, আমার জ্ঞানও তো কখনোই আমি অনেক দেরি করে ইয়েতে যাওয়া, শর্টে যাওয়া, কাজে যাওয়া, বা কোনো একটা যেটা হয় সেটাকে বলে সেখান থেকে চলে আসা, এগুলো এখন পর্যন্ত করিনি। নিজের যত কষ্টই হোক, যত কিছুই হোক, এখন অবশ্যই আমরা বলি, আমরা যারা বয়স হয়ে গেছে, যে আমরা সময় মতো যাব, আবার ঠিক আমাদের 10টার মধ্যে ছেড়ে দেবে, আমাদের বাড়িতে এসে খেতে হয়, ওষুধ নিতে হয়, ইঞ্জেকশন নিতে হয়। তো আর ছেলেমেয়েরা অনেক ভালো কনসিডার করে, অনেক স্থিতিশীল হয়েছে জায়গাটা, কাজের জায়গাটা আর কি। তো এটা অনেক আশার কথা। কিন্তু একটা দুঃখ যে আমাদের শিল্পীদের, আমার স্নেহধন্য আমার স্বামীর বন্ধু এবং আমার সহশিল্পী গোলাম মোস্তফা ভাই, তার মেয়ে, সুযোগ্য মেয়ে সুবর্ণা, সে এখন জাতীয় সংসদের সদস্য হয়েছে। সে প্রথম বক্তৃতায় বলেছে যে আমাদের শিল্পীদের কোনো ক্যাটাগরি নাই, নাগরিক হিসেবে আমরা কোন, খুবই ভালো একটা কথা বলেছে। আমরা একটি পেশা হিসেবে নিয়েছি, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা নিশ্চিন্ত হতে পারি না যে আজকে যদি অসুস্থ হয়ে যাই, আজকে যদি আমি বুড়ো হয়ে কাজ করতে না পারি, আমার একটা মনিটারি সাপোর্ট
যে থাকে, কাজ করলে চাকরি করলে তার একটা পেশার একটা ইয়ে থাকে, তো আমাদের সেসব কিছু নাই। তো এই নিরাপত্তাটুকু বর্তমান প্রধানমন্ত্রী তিনি অনেক ইয়ে করছেন শিল্পীদেরকে, দুস্থ শিল্পীদেরকে, তার মানে তার যে সহযোগিতা এবং সহমর্মিতা, এটা সবার কাছে খুব প্রশংসা, এবং তিনি সবার কাছে ধন্যবাদের ইয়ে হয়েছেন, কৃতজ্ঞতার পাত্র, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তো তিনি আশা করি আমাদের এই দিকটা আর কি একটু দেখবেন, এই আর কি। এখন আন্টি, আপনি এখানে একটা কথা বলছেন, যদি একটু মিস হয়ে যেত বা ভুল হতো ওই শুটিংয়ে, ওইখানে এরকম তো কখনো তো হয়েছে না যে একটু ভুল, একটু বলবেন এরকম কোনো ঘটনা? ভুল হয়েছে মানে কি, এখন তো ভুল হলে আবার আবার শর্ট আবার ইয়ে করেন, হ্যাঁ। কিন্তু তখন আমার প্রথম নাটকে, যেটা আজমেরি জামানের সঙ্গে কাজ করেছে সিডনি ভাই, তো সেখানে দেখা গেছে যে সিডনি তিনি নায়ক, তো আজমেরি জামানের চরিত্রটা হলো এক্সট্রোভার্ট, সে খুব রাগী, এরকম ধুমধাম করে ইয়ে হয়, আর আমি হলাম ইন্ট্রোভার্ট, চুপচাপ শান্ত। তো ইয়ে ঠিক সিডনি ভাই তিনি মনে মনে পছন্দ করেন আমাকে, ভালোবাসেন আমাকে, কিন্তু আজমেরি জামান সে জোর করে তার ভালোবাসা আদায় করতে চায়। তো সে সে বুঝে যে সিডনি তাকে ভালোবাসছে না, সেজন্য সে রাগটা প্রকাশ করতে গিয়ে একদিন এমনি কথাবার্তা হচ্ছে, রাগটা করে চলে যাবে, ওইভাবে রিহার্সেলও দিয়েছি। কিন্তু যখন অন এয়ার যাচ্ছে শর্ট, সে ডায়লগ বলতে গিয়ে রেগে হঠাৎ পা দিয়ে এমনি করে ধাক্কা দিয়ে পাশের ছোট সাইড টেবিলটা একদম ধাই করে আমার সামনে ফেলেছে। ফেলার পরে আমি একদম চমকে গেছি।